হাত ধুয়ে নেব। আবার ওখানে রাখছেন কেন? এদিকে পিছন দিকে রাখুন। আরে বাবা কি দেখুন আর একটা পাঠ আছে। ও ঠিক আছে। জয় তুলসী মহারানী কি জয়, বৃন্দা দেবী কি জয়। বাবা হই হবে হই হবে। বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাপনিভ্যশ্চ সর্বৈষ্ণবীর পায়ের নমস্কারিতে অপরাধ কিছু নহুক আমার। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণবন্দে সমিলি করো কৃপা প্রয়াস। প্রার্থনা করে সদয়া ধোদাস তুলসী মহারানী কি জয়। সদস্য ভাই গঙ্গায় নম, যমুনায় নম, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধনায় নমঃ। সদ্য পাদ সঙ্গ সদ্য দুঃখ বিনাশিনী সুখদা ভক্তি গঙ্গা, গঙ্গাইব পরমা গতি চিদানন্দ ভান সদানন্দ পরপ্রেম পাথি দেব ব্রহ্মগাত্রী অঘানগলভিত জগৎক্ষমে পবিত্র জ্ঞান বপুর মিত্র পুত্রী। জয় রাধাকুণ্ডায় নম, শ্যামকুণ্ড গিরি গোবর্ধনায় নম। জয় জয় গুরুদেব। হরি বল হরি বল। বাহ সুন্দর, ঠিক আছে। হরে কৃষ্ণ এবারে খুলে দিন, এবারে খুলে দিন। না না কষ্ট নেই, এখন পা ভালো হয়ে গেছে, এখন পা ভালো হয়ে গেছে। No need chair. No need chair. Okay. বসুন। হরে কৃষ্ণ এই দুইটা মন্ত্র প্রতিদিন সকালে বলতে হবে। মত্তুল্য নাস্তি পাপাত্মা নাপরাধি চ কশ্চন পরিহারে অপি লজ্জা কিং ব্রুবে পুরুষোত্তম। এইটা প্রতিদিন বলতে হবে। আর আরেকটা বলতে হবে ভূমৌ স্খলিত পাদানাং ভূমিরেবাবলম্বনম তুই জাতাপরাধানাং তমেব শরণং প্রভু। আমাদের অর্চনকরণের পিছনে এটা আছে, পূজা করে এই মন্ত্রগুলো বলতে হয় যে আমার যদি ভুল টুল হয়ে থাকে, আমার মতো মত্তুল নাস্তি পাপাত্মা, আমার মতো পাপাত্মা কেউ নেই, আমার মতো অপরাধী কেউ নেই। আমি যে বলবো আমায় ক্ষমা করে দাও, তাতে আমার লজ্জা হচ্ছে। কিং ব্রুবে পুরুষোত্তম, হে পুরুষোত্তম আমি তোমায় কি বলবো। আর ভূমৌ স্খলিত পাদানাং ভূমির বাবলম্বনম, বালক শিশু যেমন মাটিতে পড়ে গেলে মাটিতেই হাত দিয়ে তাকে উঠতে হয়, তেমনি আমরাও তোমার শিশু সন্তান, আমরা কাকে ধরে উঠবো? তোমাকেই ধরে আমাকে। ভূমৌ স্খলিত পাদানাং ভূমির বাবলম্বনম তৈ জাতাপরাধানাং তমেব শরণং প্রভু। তোমাকেই ধরে আমাকে উঠতে হবে। এই দুটা প্রার্থনা আমাদের প্রতিদিন করা দরকার। আমাদের অর্চন করে লাস্টে এগুলো বলতে হয় যে আমি, যাই হোক হচ্ছে। তো আজ গতকাল আমরা মহারাজ ঈশ্বর ভক্তি সুন্দর গোবিন্দ মহারাজের তিরোভাব তিথি স্মরণ করেছি নাকি? আজকেও আমরা স্মরণ করতে পারি। গতকাল গৌর দ্বাদশী ছিল। গৌর দ্বাদশীর শুভ লগ্নে মহারাজ ব্রাহ্ম মুহূর্তে অপ্রকট লীলা করেছিলেন। আমি ছিলাম সেই সময়। গৌর দ্বাদশী অতি শুভ লগ্ন, একবারে সজ্ঞানে আর কি। রাত 12টায় কথা বলেছিলেন। রাত 12টায় কথা বলে ভোরবেলা আবার মানে চলে গেলেন আর অন্তর্ধ্যান বলে কি, অন্তর্ধ্যান লীলা নাকি তিরোধান লীলা করলেন। রাত 12টায় নাকি কথা বলেছিলেন। আর এক দুদিন আগে মহারাজ বললেন কি একজন সাধু এসছে, তাকে ভালো করে খাওয়ান। মহারাজ তখন ব্যাটারিজেন বিছানায় শয্যাশায়ী, কিন্তু বললেন আমি দেখতে পাচ্ছি একজন সাধু এসছেন, তাকে ভালো করে যত্ন করে সেবা করুন। মানে সাধুকে
আমরা বুঝতে পারছি যে গুরু মহারাজই যেন আসছিলেন তার চলে যাবার প্রাককালে। উনি বলে সাধু একজন এসছেন, তিনি বলতে পারছেন, কেউ দেখতে পাচ্ছে না, কোনো সাধু এসছে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি বলে যাচ্ছেন যে কোনো একজন সাধু এসছেন, তাকে ভালো করে সেবা করুন। এরকম দুদিন আগে হয়েছিল, তার তিরোধান লীলার দুদিন আগে এরকম হয়েছিল। তারপরে গৌর দ্বাদশী অতি শুভ, রূপ গোস্বামীর আবির্ভাব না তিরোভাব তিথি, এই আজকে না অন্য গৌর দ্বাদশী অতি শুভ। তো গতকাল আমরা তার তিরোধান উৎসব বলি আমরা স্মরণ করেছি। তো আজও আমরা স্মরণ করতে পারবো। অনেক স্মরণের দ্বারাই আমাদের কি হয়, গুরু বৈষ্ণব ভগবানকে স্মরণের দ্বারাই মিলন হয়। এই জন্য বললেন তিরোভাব উৎসব মানে বিরহ মিলন উৎসব, ইউনিয়ন ইন সেপারেশন, বিরহ মিলন উৎসব। এই জন্যে বিরহটা আমাদের বেশি আরও ইম্পর্টেন্ট, বিরহটা আর বেশি প্রয়োজন। কেন? বিরহে একটা মিলনের চান্স আছে, বিরহে একটা মিলনের চান্স আছে। রাধারানী কৃষ্ণ বিরহে একবারে আকুল হয়ে গিয়েছিলেন। তারপরে সেই চরম বিরহ যখন পৌঁছে গেলেন, তখন বলল আমি কৃষ্ণকে পেয়ে গেছি। কি কাহবারে সখী আজ আনন্দর, চিরদিন মাধব মন্দিরে মোর, পাপ সুধাকর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। একে বলে ভাব উল্লাস। কৃষ্ণ তখন কাছে নেই, রাধারানী বলছেন আমি কৃষ্ণকে পেয়ে গেছি। আহা, কৃষ্ণ আমার হৃদয়ের মধ্যে আছেন। আজ কি কাহবারে সখী আজ আনন্দর, আজ আমার কি আনন্দ। পাপ সুধাকর, আমি কৃষ্ণের মুখ মনে করে স্মরণ করে যখন সুধাকরকে তাকাতাম, মানে চন্দ্র, তখন আমি দুঃখ পেতাম। আজ কৃষ্ণকে আমি আমার হৃদয়ে পেয়ে আজ তার চেয়ে অনেক বেশি সুখ পাচ্ছি, তত সুখ। কৃষ্ণ আমার কাছে কেমন, রাধারানী বলছেন বরিশার ছত্রপ্রিয়া, গিরিশের বা, শীতের অরুণী প্রিয়া, শীতের অরুণী প্রিয়া, গিরিশের বা, বরিশার ছত্রপ্রিয়া, দরিয়ার না। রাধারানী বিদ্যাপতি, কবি বিদ্যাপতি লিখছেন, ভারী সুন্দর। আমরা সব কলেজে পড়েছিলাম। এখন যাই হোক, বৈষ্ণব পদাবলিতে এগুলো আছে। চণ্ডীদাস আর বিদ্যাপতি, চণ্ডীদাস আর বিদ্যাপতির পদ কত সুন্দর। মহাপ্রভু এগুলো আস্বাদন করতেন। মহাপ্রভু পুরীধামে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি ভগবানকে দিয়েছে, রায়ের নাটক গীতি কার সঙ্গে? রামানন্দ রায় আর স্বরূপ দামোদর অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে এগুলো আস্বাদন করতেন। যাই হোক, আমরা এসব অত বুঝতে পারবো না, কিন্তু তারা যে সমস্ত জিনিস লিখে গেছেন কত সুন্দর। রাধারানীর কথা তারা লিখেছেন, রাধারানীর ভাব তারা জেনেছেন এবং তাই লিখেছেন। চণ্ডীদাসের ভারী সুন্দর, কি বলছেন? সই কেবা শুনাইল শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। সই কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। না জানি কতক মধু শ্যাম নামে আছে গো। চণ্ডীদাসের কথা সুন্দর। রাধারানী বলছেন কি আমায় শ্যাম নাম শোনাইল, কানের ভিতর দিয়ে মরমে
কানের ভিতর দিয়ে মরমের আমার হৃদয়ে পৌঁছে গেল, আকুল করিল মোর প্রাণ। কৃষ্ণ নামের মহিমা রাধারানী বলছেন, আবার ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয় সুধা অনুপম। আহা, কি সুন্দর! শুনুন, কৃষ্ণ নাম ধরে কত বল। একদিন ভক্তিবিনোদ ঠাকুর ম্যাজিস্ট্রেট ছিলেন, ভেরি সাকসেসফুল ম্যাজিস্ট্রেট। তো তিনি, ভগবান আমরা দেখি তার পার্শ্ব, যেমন রূপ সনাতন। আমরা যাব কালকে মালদার উপর দিয়ে, আমাদের 3 ঘন্টা, আবার ভাবছি ওখানে থামতে হবে। আমি ভাবছি কি করবো এই 3 ঘন্টা। আমরা টিকিট কেটে ফেলেছিলাম বর্ধমান থেকে আবার ফিরে আসবো। তা ভাবলাম তাহলে নবদ্বীপ যে যায় না ওই ট্রেনটা, তো আবার আমি টিকিট চেঞ্জ করে এনজিপি থেকে মালদা নেমে যাব। মালদা থেকে 2-3 ঘন্টা ওয়েট করলে আবার আড়াই ঘন্টা ওয়েট করে 4:30 আবার ট্রেন আছে, সেটা নবদ্বীপ যাবে, এক্সপ্রেস ট্রেন। তো ওইটাতে টিকিট কেটে নিয়েছি। তো মালদহে রামকলি, মালদহ ছিল গৌড়ের রাজধানী, বাংলার রাজধানী ছিল মালদহ। আমি দেখে এসেছি লাস্ট যখন থেমেছিলাম মালদায়, এখনও আছে হোসেন শাহের রাজদরবার, হোসেন শাহের কি বলে সনাতন গোস্বামীর কারাগার, সনাতন গোস্বামীর কারাগারে পুরে দিয়েছিলেন। কারাগারটা এখনো আছে, এত মোটা দেয়াল, এত ইটের, সব ইটের, লোহা টোহা নাই, এত মোটা দেওয়াল এখনো আছে। সেটা একটা মসজিদ, ওইটাকেই সনাতন গোস্বামীর কারাগার করে দিয়েছিলেন। হোসেন শাহ তখন হিন্দু বিরোধী ছিলেন এবং তিনি তখন উড়িষ্যায় যুদ্ধ ঘোষণা করেছিলেন। উড়িষ্যায় যুদ্ধে গেলেন, সনাতন গোস্বামীকে বললেন তুমি চলো, বলে না আমি যাব না, তুমি দেবতার আঘাত করতে যাচ্ছ, উড়িষ্যা দেবতার দেশ, দেউল ভাঙতে যাচ্ছ, আমি যাব না। রাজার কথা মান্য আমাকে শাস্তি দাও। সনাতন গোস্বামী যাব না, শাস্তি কিন্তু হোসেন শাহ সনাতন গোস্বামীকে ছাড়তে চান না, আর সনাতন গোস্বামী দিকে রাজকার্যে যাচ্ছেন না। মহাপ্রভু গিয়েছিলেন রূপ সনাতনকে কৃপা করবার জন্যে, মালদাহে গিয়েছিলেন। বাস, তারা আগে থেকেই ভক্ত। মহাপ্রভু গেলেন কৃপা পেলেন তা নয়, আগে থেকেই তারা ভক্ত। এটা একটা কি যেন অভিনয়। তারা কেনই প্রধানমন্ত্রী হলেন আমরা বুঝে উঠতে পারি না। তিনি প্রধানমন্ত্রীর জন্য আসেননি, তিনি ওই অঞ্চলে বাস করছিলেন, মালদহেরই এক জায়গায় বাস করছিলেন। তার বুদ্ধিমত্তা দেখে হোসেন শাহ তাকে প্রধানমন্ত্রী পদ দেয়। সেটা কি জানেন ঘটনা? শুনবেন। একদিন হোসেন শাহ রেগে গিয়েছিলেন কার উপরে? তার যে মন্ত্রীকে একটা দায়িত্ব দিয়েছিলেন ওই মসজিদের গম্বুজ বানাতে। মসজিদ বানানো হয়ে গেছে, গম্বুজ বানানো হয়ে গেছে, কিন্তু গম্বুজটা ঠিক হয় নাই, সুন্দর হয়নি, বাঁকাতারা হয়েছে বা সাইজ ঠিক হয়নি। তো তিনি খুব রেগে গেলেন মন্ত্রীকে, রেগে বলে যা ওইদিকে যা, এরকম বললেন, আর কিছু বললেন না। এখন মন্ত্রী তো ভয়ে ভেবে ওইদিকে যেতে বলছে, ওইদিকে তিনি যাচ্ছেন, যে কোথায় কার কাছে যেতে কিছু বললেন না, ওইদিকে যাবার, ওই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ওইদিকে যাও। আর তিনি হাঁটতে শুরু করেছেন মালদহের, হাঁটতে হাঁটতে একটা গ্রামের ভিতরে চলে গেছেন। আর ওই গ্রামে সনাতন গোস্বামী থাকতেন।
এখন ওই গ্রামে গিয়ে মন্ত্রী ভয়ে খালি একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। কেন রাজা আমায় যেতে বললেন সে আর বুঝে উঠতে পারছে না। আর সঙ্গে সঙ্গে তাকে দেখলেন, আরে মন্ত্রী মানুষ, ইনি বারবার এদিকে যাচ্ছেন বারবার, কী হয়েছে আপনার, কী ব্যাপার, আপনি আবার এদিকে যাচ্ছেন যাচ্ছেন। তখন সেই মন্ত্রী বলল, কী বলবো, আমাদের রাজা এরকম রেগে গিয়েছিল আমার উপরে, আমি ওই গম্বুজের কাজটা ঠিক করে উঠতে পারি নাই, তাই আমাকে রেগে বলে ওইদিকে যা, বা আমাকে কোথায় কেন ওইদিকে যেতে এসব কিছু বলেন নাই। ও তাই নাকি? সনাতন গোস্বামী বলে, হ্যাঁ আমি বুঝে গেছি। সনাতন গোস্বামী আমি বুঝে গেছি, এই দিকে ভালো মিস্ত্রি আছে, মানে গম্বুজ তৈরি, আমরা এখন গম্বুজ করছি, ওই মায়াপুরের থেকে মিস্ত্রি এনেছি, মুসলমান মিস্ত্রি, আমাদের মিস্ত্রি করতে পারবে না, প্রায় হয়ে গেল। আপনারা তো রিসেন্ট ভিডিও আমি পাইনি, প্রায় নবদ্বীপের মতো, প্রায় 100 ফুটের কাছাকাছি, অনেক উঁচু। কেমন করে হয়ে গেল আমি জানি না। তো ওর জন্য আলাদা মিস্ত্রি আনতে হয়েছে, ওই সব মিস্ত্রি করতে পারবে না, অত উঁচু আমার তো আমি উঠতেই পারি না, অত উঁচু ভয়ে গিয়ে সেই 9টা চূড়া হয়ে গেছে। এবারে ওর মধ্যে কামরাঙ্গা ডিজাইন হচ্ছে, কামরাঙ্গার মতো ডিজাইন। তো কোথা থেকে কোথায় এক ভক্ত, অত টাকা কোথায় পাবো, শুনলে আপনারা খুশি হবেন। এক ভক্ত, আমাদেরও শিষ্য নয়, ওই শুদ্ধাদ্বৈতী মহারাজের শিষ্য, গৃহস্থ ভক্ত, কিন্তু ভক্ত, এবার এসেছিল তো বংশীধারী ওর নাম। তো আমি আর ভিডিও করলাম না, আমি ভিডিও করে বললাম যে মন্দির হচ্ছে, চূড়া হচ্ছে, মন্দির তো হয়ে গেছে, আপনারা ওখানে সাহায্য করেছিলেন, এইবারে চূড়াটা করবো, নবচূড়া, সকলে কেউ যদি সাহায্য করেন তাহলে আমাদের কাজটা সম্পন্ন হবে। তো এই কথাটা কাজে লেগে গেছে। বংশীধরের ভিডিওটা দেখে, ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি ফেসবুকে বা ইয়েতে, আমাদের গ্রুপে ছেড়ে দিয়েছি। তো ও দেখে ও জিজ্ঞাসা করছে কত টাকা লাগবে। ও প্রতি একাদশীতে কিছু সেবা পাঠায়, কত পাঠায় জানেন, এখন আবার কমিয়ে দিয়েছে, প্রতি একাদশী 60,000 টাকা করে পাঠায়, প্রতি একাদশীতে, মানে মাসে 1,20,000 টাকা পাইছিলেন না? বংশীধারী, হ্যাঁ ওই ভক্ত, ওর বউ আছে, বাচ্চা আছে, সুন্দর। কিন্তু আমাদের সাউথ আফ্রিকা নিয়ে যাচ্ছে, সব টিকিট কেটে দিয়েছে। ও সাউথ আফ্রিকা থাকে এখন, তো আমরা যাচ্ছি মরিশাস। আমাদের ভক্ত ওই যে দেখেছেন হয়তো রাধিকা সুন্দরী, আর ওরা নিয়ে যাচ্ছে। তো আর ও বংশীধারী আগে ছিল তুর্কিতে, ওইখানে, এখন সাউথ আফ্রিকায় গিয়ে ওর ব্যবসাটা করছে। তো মরিশাস সাউথ আফ্রিকা এক লাইনে, মানে 4 ঘন্টা ফ্লাইটে, তবু দূর আছে, 4 ঘন্টা কম না, হ্যাঁ 4 ঘন্টা ফ্লাইটে। তো আমরা বললাম ওইখানে আমাদের মঠ আছে, চৈতন্য শাস্ত্রী মঠ আছে, ওই প্রভু আসেন, গতবারে এসে, ইন্ডিয়ান, ভারতীয়, সাউথ আফ্রিকা ভারতীয়, মরিশাসও ভারতীয়। তো মরিশাসে আমাদের ভিসা লাগে না, যে কেউ যেতে পারবেন, যে কেউ যাওয়া যাবে, ভবিষ্যতে নিয়ে যাব। এখন টিকিটে অনেক টাকা, তো সঞ্জয়কে বলছি যে তুমি যদি টাকা দাও তাহলে চলো, মানে ও তো টাকা দেয়, আমাকে তো এমনি টাকা দেয়, আর ওর টাকা দিতে পারে। তো এখন আমার সঙ্গে একজন বেটা ছেলে না হলে ওর সঙ্গে, ওদের সঙ্গে ওর ইয়ের ভাব, কোন নাম কি, আমাদের জাহ্নবীর ভাব, ওই জাহ্নবীর থ্রুতে সব হচ্ছে আর, মানে জাহ্নবীর সঙ্গে ভাব, ওই জাহ্নবী ওদের আগের থেকে জানতো আর কি। তো ওরা চায় জাহ্নবীও যাক। তো আমি তো একা জাহ্নবীকে নিয়ে যেতে পারি না, আমার সঙ্গে ছেলে একটা দরকার। তো এইবারে বললাম সঞ্জয়কে যে তুমি যদি টিকিটের টাকা দাও তাহলে তোমায় নিয়ে যাবো। সঞ্জয় তো ভালো মানুষ, তো ও কিছু দেবে, ওরা কিছু দেবে, এই করে এখন হয়ে গেছে ভিসাটা। এবারে সাউথ আফ্রিকায় ভিসা লাগে, আর ও যে কেউ যায় নাই, ওরা ভিসা পেতে একটু ঝামেলা হয়েছিল, তারপরে এখন পেয়ে গেছে, মানে মরিশাস। তো ভবিষ্যতে আমরা নিয়ে যাব। এখন ওরাই তো সব টিকিট কেটে দেয়, আমরা তো এখানে তো আমরা যে কেটে নিলাম, কোনো কারো গায়ে লাগছে না, লজ্জা লাগছে না। তো আমরা বললাম যদি সাউথ আফ্রিকা যাওয়া যায়, তখন ও রাজি হয়ে গেল, খুব ভালো খুব ভালো। কিন্তু ওর বাড়ি তো এরকম ফ্ল্যাট,
ছোট ফ্ল্যাট, ওখানে তো আর আমাদের জায়গা হয় না। তো আমাদের মঠ আছে, তো প্রভুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমি ফোন নাম্বারও ভালো, গোবিন্দ মহারাজের শিষ্য, প্রেমসিন্ধু ওনার নাম, কালো মতো যে আসে না, উনি বলে হ্যাঁ আসুন আসুন, খুব ভালো, আমরা খুব খুশি হব। তাহলে এখন টিকিট ওদের বংশীদারি করে দিয়েছে। টিকিট তো অনেক টাকা নাকি ফ্লাইটে, তো বংশীদারি করে দিয়েছে। আর তো ওই বংশীদারি কত সুন্দর, আমি দেখি ওর পরিবার আছে, বাচ্চা আছে, তবু এতদিন দিয়ে সেইবারে দেখছি এই কাল না পরশু একাদশী গেল না, বলে আমার একটু কমে গেছে, 40,000 পাঠিয়েছে। 40,000 পাঠিয়েছে, আমার ইয়েটা একটু টাকার যোগানটা কমে গেছে। কিন্তু ওই মন্দিরে চড়ার জন্যে আমার জিজ্ঞাসা করলো কত টাকা লাগবে, আমরা হিসাব করে দেখলাম প্রায় 10-12 লাখ টাকা লাগবে। কিন্তু আমার অত বলতে ভয় হলো, আমি বললাম 8 লাখ টাকা হলে হবে। সে সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে। আমার ওই টাকাতে আমার চূড়া প্রায় হয়ে গেল, কমপ্লিট। যাবো এবারে, চক্র লাগানো হবে, চক্র প্রায় ওই জগন্নাথ মন্দিরের মতো চক্র 50-60 হাজার টাকা লাগবে চক্র। আমরা অর্ডার দিয়েছি, বৃহস্পতিবারে পাবো, এই কাল বাদে পরশু পাবো। মানে বিরাট চক্র, ওই চক্রটা লাগালে উপরের কাজটা হয়ে যাবে। আর এবারে মানে ফিনিশিং হচ্ছে আর কি, পদ্ম পাপড়ি অমুক তমুক ওইসব করছে। তো কাজ চলছে, আমি নাই, কাজ চলছে। তো ওই বংশীধারী প্রভু মানে কে কোথা থেকে করে দেয়, ভগবানই সব করে দেন। তো এখন ওই চূড়ার কাজ আমি তো ছোটো মোটো করবো, তো আমি নবদ্বীপ মঠটা দেখেই করছি। আর অতদিন লাগছে, আর ডিজাইন আমি তখন ভাবছি আর অত নবদ্বীপ মতো করতে হবে না। কারণ আমি তখন ভাবলাম আমার গুরু মহারাজ মন্দিরটা 1 নম্বর থাক, আমার এটা 2 নম্বর থাক। আমি বললাম একটু কমিয়ে দাও, মানে ডিজাইন আর একটু ওই কামরাঙ্গা ডিজাইন হচ্ছে, তো ওটা করেছি। কামরাঙ্গার পাশে আবার আরেকটা যদি বিট দেওয়া যায়, বিট দিলে আরও সুন্দর হয়। আমি শেষে বললাম মনে মনে থাক, গুরু মহারাজটা 1 নম্বর হয়ে থাক, আমারটা একটু কমা হোক। তো এটা এখন কমপ্লিটের পথে, মানে চূড়া কমপ্লিটের পথে, মানে অনেক দিন। আর তলার কাজ এখনও বাকি আছে, তলার চূড়াগুলো উপর থেকে নেমে নেমে আসছে। তলাগুলো বোধ হয় এখনো একবারে 4টা তলার হবে না, মানে 5টা কমপ্লিট হয়ে যাবে, আর 4টা আর হবে না। আমরা এই আসামের প্রোগ্রামটা শর্ট করে এবারে চলে আসলাম, গিয়ে ওখানে প্রস্তুতি নিতে হবে। আর কালকে না পরশু দিনে আবার আরেকটা ছাদ ঢালাই হচ্ছে ওইদিকে রান্নার, আর বাঙালি ভক্তদের জন্য আর কি। এইদিকে বিল্ডিংটা তো বিদেশিরাই ভরে যায়, তো ওইদিকে করছে, ওটা হল মতো করে বাস। তো ভগবানই কাকে দিয়ে কি করার আমরা অবাক হয়ে যাই, এবং তার কৃপায়। তার ওই কাজ চলছে বলে আমি এবার আসাম প্রোগ্রাম, সবাই তো ডাকে, গেলেই সব ডাকে, তো যাইনি। এবারে শর্ট করে চলে এসেছি। গহপুরটা আমি ভাবছিলাম যাব না, কাজ চলছে যাব না, টিকিটও কাটি নাই। পরে দিয়ে ওরা করছে, আমারও একটু মনে হলো। ওই 300কিয়াতে বলেছিল অষ্টপ্রহর কীর্তন, আমার অষ্টপ্রহর কীর্তন ভালো লাগে না, ওখানে যাইনি। তারপরে এইখানে ওদের আগ্রহ, ওরা ডেকেছিল, তো আমরা যাই। তাই টিকিটও ছিল না, সে আরও ওই সঞ্জয়ের কৃপাতে আসলাম। তা আমি জেনারেলে চলে আসবো। জেনারেলের মানে তো জানেন কি অবস্থা, কামরূপে খুব ভিড়। এরা জেনারেলে এসছে, এরা 3 জনা জেনারেলে, ওই বাংকারে ওঠে, করে ওঠে, যে করে হোক। তা আমরা জেনারেলেই আসবো, মানে এনজিপি পর্যন্ত। এনজিপি থেকে টিকিট আছে, এনজিপি থেকে কোনো অসুবিধা নেই। তারপরে আর সঞ্জয় লাস্ট মুহূর্তে স্টেশনে এসে গেছে, জেনারেল ট্রেন ধরে হাওড়া যাব, হাওড়া থেকে কামরূপে উঠবো। তার সঞ্জয় যোগাযোগ করে বলে একটা গাড়ি ঠিক করে দিল, সে টাকাও দিয়ে দিয়েছে, সঞ্জয় টাকা দিয়ে দিয়েছে। তো ট্যাক্সি একটা করে এনজিপি আসলাম, ভালোভাবে এসে গেছে, ভালো হলো। এসে আবার আমাদের টিকিট করে আসামে চলে এলাম। শর্ট মানে আসাম প্রোগ্রামে 23 তারিখে রওনা করেছিলাম, 7-8 দিন নাকি, বেশি হয়নি। নাহলে অনেক ভক্তের গেলে সব জায়গায় 1 মাস লেগে যাবে। একবার যেমন গিয়েছিলাম আপনাদের ওখানে, গহপুরে শর্ট, আপার আসামের শর্ট।
ওই সবাই এসেছিল মরানহাট থেকে নাকি বলে বামুনবাড়ি, বামুনঘাট, সাপকাঠি, এরা সব এসেছিল ওই ইয়ের বাড়িতে, অরূপের বাড়িতে। ভালো হয়েছে, অরূপ বাড়িটারি এখন খুব সুন্দর করে ফেলেছে। তো ভালো, বেশি দিন না, তো অল্পই ভালো। তো আমরা ঘুরে যাক, এখন আমাদের আপনাদের এখানে হয়ে গেলেই আমরা কালকে যাব। তো এই সনাতন গোস্বামী এই ওই মালদহে থাকতেন, তিনি ওই মিস্ত্রিটাকে, ওই পন্থীটাকে বললেন, দেখো আমি বুঝতে পারছি কেন রাজা বললেন যে এইখানে একজন ভালো, এই অঞ্চলে ভালো মিস্ত্রি আছে, যে আর বাঁকা করবে না, যে যে কাজের লোক নাকি। ওই আমরা বললাম যে প্রসঙ্গে এই কথাগুলো এলো, ওই মিস্ত্রি ছাড়া অন্য মিস্ত্রি করতে পারবে না, করলেও নষ্ট হয়ে যাবে, ঠিক মতো করতে পারবে না। তো সেই মিস্ত্রি মায়াপুরের থেকে এনে ওরা এই কাজই করে। তো সনাতন গোস্বামী বললেন তুমি ওই মিস্ত্রি নিয়ে যাও, তাহলে তোমার গম্বুজের ইয়েটা ঠিক হবে। তখন সেই মন্ত্রী সেই মিস্ত্রিকে নিয়ে আসলো। রাজা বললো, আরে তুমি কি করে এই মিস্ত্রি আনলে? আমি তো তোমায় বলি নাই, আমি তো রেগে মেগে খালি বলে ওই দিকে যাও। হোসেন সাহেব বলল, তখন মন্ত্রী বলল, এরকম একজন লোক আমাদেরকে করে দিল, আমাকে বলে দিল যে এইখানে রাজার ভাবটা, আপনার ভাবটা সে কী করে বুঝে গেল। বুঝে আমায় বললো এখানে, আমি যেটা বুঝতে পারিনি তিনি বুঝে গেলেন যে আপনি কেন এই দিকে যেতে বলেছেন। সেই উনি বলেছেন, হোসেন সাহেব তাই নাকি, তাহলে ওই লোকটাকে ধরে নিয়ে আসো। আমার ভাবটা সে বুঝতে পারলো, মানে সে কত চতুর। তখন সনাতন গোস্বামীকে এনে সনাতন গোস্বামীকে বললেন, তুমি প্রধানমন্ত্রী হও। ভগবানের লীলা। তারপরে সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী হয়ে গেলেন, বাংলার প্রধানমন্ত্রী। কিন্তু ওখানে এখনো মদনমোহন সনাতন গোস্বামী যে ঠাকুর এখনো আছে, এখন আমরা দেখতে যাই। আমি ভাবছি, আমি একবার দেখে এসেছি, কালকে কি করব, ওখানে যাব কি না, ওটা আবার গাড়ি নিয়ে যেতে হবে অনেকখানি দূর। ওই রামকেলি বলে, রামকেলি। তো ওই রামকেলিতে এখনো লোকে যায়, দেখতে যায়, প্রাচীন। তারপরে হোসেন শাহ পরবর্তীকালে কিন্তু ভালো হয়ে গেলেন। পরবর্তীকালে মানে মহাপ্রভু গেছেন, মহাপ্রভুকে দেখে মহাপ্রভু অপূর্ব রূপ দেখে হোসেন শাহ জিজ্ঞাসা করছে, এত লোক মহাপ্রভুর সঙ্গে, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে রামকেলিতে এসছেন, আর অনেক লোক মহাপ্রভুর সঙ্গে চলেছে, আর রামকেলিতে এসে হোসেন শাহ দেখে বলে, হিন্দু কর্মচারী ছিল কেশব খান, এদের জিজ্ঞাসা করলেন, কে এই সাধুটা, কে এত সুন্দর, মহাপ্রভুর রূপ এত সুন্দর, আর তার সঙ্গে কত লোক, তিনি কাউকে খেতেও দিচ্ছেন না, পড়তেও দিচ্ছেন না। তো তার সঙ্গে এত লোক, তোমরা বলো কে? এইবারে কেশব খান হিন্দু কর্মচারী যারা ভয় পেয়ে গেল, মুসলমান এত হিন্দু বিদ্বেষী ছিল, কেন মহাপ্রভু খোঁজ নিচ্ছে, কোনো ক্ষতি করবে না তো? তারা আর বলছে না, তারা মিথ্যা কথা বলছে, না না না, এই ভিখারি সন্ন্যাসী, তার নিজের ঘর বাড়ি নাই, গাছের তলায় থাকে। কি বলছো? না না না, এত সুন্দর একজন, ইনি তো হিন্দুর যেন ভগবান, আমার মনে হচ্ছে ইনি হিন্দুর ভগবান। হোসেন সাহেব এরকম বলছেন। হোসেন সাহেব তখন মানে সাত্ত্বিক একটা ভাব তার মধ্যে এসে, সাত্ত্বিক, আমাদের মধ্যে যেমন কখনো সাত্ত্বিক ভাব থাকে, কখনো রাজসিক ভাব থাকে, কখনো তামসিক ভাব থাকে। আজকে আমরা এখানে হরি কথা বলছি, আমার মধ্যে একটা সাত্ত্বিক ভাব আসছে কি না? কোনো সময় আমি নোংরা কিছু দেখছি, তখন একটা তামসিক রাজসিক ভাব এসে যায়, আসে কি না? তো আজকে মহাপ্রভুকে দেখে হোসেন শাহের একটা সাত্ত্বিক ভাব, একটা শ্রদ্ধা
কিন্তু তারা তবু মানে বিশ্বাস করতে পারছে না। হুসেন স্যার আন্ডারে কাজী নবদ্বীপে হিন্দুর উপর অত্যাচার করত। হুসেন স্যার নির্দেশে কীর্তন বন্ধ করে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো আজকে সে এত হিন্দু কর্মচারীরা তবু বিশ্বাস করতে পারছে না, বলে না 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 না, তারা যুক্তি করছে মহাপ্রভু বলো এখান থেকে চলে যেতে। মহাপ্রভু তখন কীর্তনের ভাবে বিভাবিত, নাচছেন গাইছেন, মানে কোনো কথা বলার কোনো চান্স নেই। তখন ব্রাহ্মণকে বললেন আপনি গিয়ে বলুন আমরা যেতে পারছি না মহাপ্রভুর সামনে। মহাপ্রভু সম্পূর্ণভাবে আবিষ্ট, সংকীর্তনের আবিষ্ট। তিনি বৃন্দাবন যাবেন বলে এসছেন, ওখান থেকে বৃন্দাবন যাবেন, সঙ্গে হাজার হাজার লোক। তখন এই ব্রাহ্মণ আর কি করবো, যে করে মহাপ্রভুকে বললো প্রভু আপনি এখান থেকে চলে যান, আমাদের ভয় হচ্ছে। মহাপ্রভু তখন আত্মপ্রকাশ করলেন, কি এই যে এর মধ্যে আছে, চৈতন্য ভাগবতে আছে, ভয় হচ্ছে কেন, আমি কে জানো, কে কাজী, কে হোসেন শাহ, কে কি করবে, আমি যদি করাই তাহলে করবে, এইরকম জানো আমি কেন এসছি। আর তাদেরকে নির্ভয় দেবার জন্যে, অভয় দেওয়ার জন্য। ভক্তদের তো ভগবান সবসময় অভয় দেন। অভয় চরণার বিন্দ, ভগবান হচ্ছেন অভয় চরণার বিন্দ। স্বামী মহারাজ এই নামটা ছাড়েন নাই, তার বাড়ির নাম এটা, অভয়চরণ দে স্বামী মহারাজের বাড়ির নাম। সন্ন্যাসের পরে এই নামটা রেখে দিয়েছেন। সন্ন্যাসের নাম কি? ভক্তি বেদান্ত স্বামী। ওনার সন্ন্যাস, আমরা বাড়ির নামটা বাদ দিয়ে দিই, স্বামী মহারাজের বাড়ির নাম ওইটা রেখে দিয়েছেন, এসি ভক্তি বেদান্ত স্বামী। অভয় চরণার বিন্দ, অভয় চরণ ভক্তি বেদান্ত ওটি রেখে দিয়েছেন। তো ভগবান তার ভক্তদেরকে অভয় দেন। তিনি আজ ভক্ত বুঝতে পারেন, অন্তর্যামী তো সব বোঝেন, ভক্তরা ভয় পাচ্ছে, তার জন্যে ভয় পাচ্ছে, তাই তিনি আজ আত্মপ্রকাশ করছেন। তিনি তো নিজেকে গোপন করে রাখছিলেন, তিনি ভক্ত, তিনি ভগবান নন, এইটাই তিনি সন্ন্যাসী হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে তিনি বলছেন ভয় পাচ্ছ কেন, কে রাজা, কে কি করতে পারে। শ্রীবাস পণ্ডিত এর এমনি অভয় দিয়েছিলেন। আজ কেশব খান আদি ভক্তবৃন্দ, মানে মহাপ্রভু হিন্দু ভক্তবৃন্দকে অভয় দিচ্ছেন, আমি কে, রাজা কি করতে পারে। এই তখনই এই কথাটা বলেছিলেন, ওই যে পৃথিবী পর্যন্ত আছে যত দেশগ্রাম, সর্বত্র সঞ্চার হইবিক মোর নাম। এইটাই অরিজিনাল ভার্স। এটাকে একটু মানে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে মোর নাম, হইবে মোর নাম। এটাকে একটু, কিন্তু অরিজিনাল এটা চৈতন্য ভাগবতে আছে, চৈতন্য নাই। আমাদের একজন কলকাতা ইউনিভার্সিটি বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, উনি নর্থ বেঙ্গলেও ছিলেন। তো আমি একসময় ভেবেছিলাম ওই পড়াশোনা করতে করতে যে রিসার্চ করব। তো আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বললাম, যাকে আমার ভালো লাগে আর কি, ওনার নাম ছিল কি শিবনাথ, ওনার কি শিবনাথ বাবু সামথিং। তো ওনাকে আমার ভালো লাগতো। তা আমি বললাম, পাস করে চাকরি বাকরি তো হয় নাই, আর আমি বাড়িতে একটু মিথ্যা বলে এসেছিলাম, মানে নবদ্বীপ যাই বললে আসতে পারতাম না। বললাম আমি আবার একটু পড়াশোনা করতে যাচ্ছি নর্থ বেঙ্গলে, চাকরি বাকরি তো নাই, বেকার হয়ে পড়ে আছি। তখন কি করা যায়, নর্থ বেঙ্গলে এসেছিলাম, আমি পিতামাতাকে এই কথাই বলে এসেছিলাম আমি নর্থ বেঙ্গলে আবার যাচ্ছি, শিলিগুড়ি যাচ্ছি। এসে তখন ওই প্রফেসরের সঙ্গে, আমার হেড যে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা করলাম। উনি বললেন আমার চেয়েও ভালো একজন আছেন, যিনি বৈষ্ণব প্রফেসর, কলকাতা ইউনিভার্সিটি, তিনি একসময় হরিপদ চক্রবর্তী, ডক্টর হরিপদ চক্রবর্তী। তো ওনার সঙ্গে আমার কলকাতায় দেখা হয়ে গেল। মানে আমি আর যাই নাই, আমি তো গুরু মহারাজকে দর্শন করে ফেললাম, আর রিসার্চ কোথায়। গুরু মহারাজ কি বললেন, সার্চ ফর শ্রীকৃষ্ণ, রিসার্চ
শ্রীকৃষ্ণ। গুরু মহারাজ জানলেন আমার এই চিন্তা ভাবনা। ওই ওই দাদা চিঠি লেখেন তো, চিঠি লিখতে বলে তুমি বললে সর করতে যাচ্ছ, এখন নবদ্বীপে চলে গেলে, এরকম চিঠি পিঠি। আর মহারাজ গুরু মহারাজ চিঠি করবো, তখন গুরু মহারাজ বললেন রিসার্চ রিসার্চ ফর শ্রীকৃষ্ণ। ওয়াই? Because Krishna is reality and Krishna is most beautiful. গুরু মহারাজের কথা এত সুন্দর। আর শুনে তো কি মজা হয়েছে। তো আমি একদিন ওই বেলগাছিয়াতে, তখন